তাহলে মোলার দ্রবণ কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আর মোলারিটি কাকে বলে? তাহলে 1 লিটার দ্রবণে অর্থাৎ প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। কি বলা হয়? মোলারিটি। এই মোলার দ্রবণের ঘনমাত্রার একক হচ্ছে মোলারিটি। মোলার দ্রবণের ঘনমাত্রার একক কি? মোলারিটি। ঘনমাত্রা পরিমাপ করা হয় মোলারিটি এককে। এখন 1 লিটার দ্রবণ, এখানে যদি x মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে মোলারিটি কত হবে? কত হবে? x মোলারিটি। আচ্ছা, তার মানে যদি 5 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে মোলারিটি কি হবে? 5 মোলারিটি। তাহলে সংখ্যাগুলো ভালো করে খেয়াল করবা। যে এই যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আর মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটি থেকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা, অথবা কি সি দ্বারা, অথবা এস দ্বারা, যে কোনো একটা দ্বারা প্রকাশ করা যেতে পারে। এম ফর মোলারিটি, সি ফর কনসেন্ট্রেশন, আর এস ফর সলিউবিলিটি। ওই যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে যদি আমরা প্রকাশ করি তাহলে ওই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলা হয়? সলিউবিলিটি বলা হয় না? দ্রাব্যতা। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণের মোলার ঘনমাত্রাকে কি দ্রাব্যতা বলে। তো এটা আলাদা বিষয়, ওটা তোমরা জানো। তাহলে মোলারিটিকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি, সি দ্বারা প্রকাশ করতে পারি, আবার কি এস দ্বারা প্রকাশ করতে পারি। ওকে। আচ্ছা, যদি কোনো দ্রবণের আয়তন ভি লিটার হয়, ওই দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা যদি এন হয় তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? সি এম। কি দ্বারা প্রকাশ করতে পারি? সি এম। সাধারণত ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান সমান তোমাদেরকে শেখানো হয়েছিল এন বাই কি? ভি। এনটা হচ্ছে দ্রবের মোল সংখ্যা, মোল নাম্বার অফ কি? সলিউট। আর ভিটা হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন, ভলিউম অফ সলিউশন ইন লিটার ইউনিট। আর সিটা এখানে কি? দ্রবণের ঘনমাত্রা। ঘনমাত্রার একক হবে কি? মোলারিটি। তাহলে এই জন্য এখানে আমরা কি সাবস্ক্রিপশনে এম দিচ্ছি বোঝার জন্য। এগুলা না দিলেও তোমরা যদি সি সমান সমান কি এন বাই ভি লিখো, এনাফ। এটা কি বোঝা গেছে তোমাদের? তাহলে সি এম সমান সমান এন মোল বাই কি ভি লিটার সমান সমান কি ডাব্লিউ গ্রাম ডিভাইডেড বাই এম ইন্টু কি ভি লিটার সমান সমান ডাব্লিউ গ্রাম ইন্টু কি 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি মিলিটার। এই সমীকরণ জানা আছে তোমাদের? তাহলে এন সমান সমান আমরা জানি কি ডাব্লিউ বাই এম। তাহলে ডাব্লিউটা উপরে থাকলো আর এমটা কি নিচে আসলো। আবার যদি কখনো দ্রবণের আয়তনটা ধরো দেয়া আছে 250 মিলিলিটার, 250 মিলিলিটার, কিন্তু আমাদের এখানে তো আয়তন কোন এককে বসাতে হয়? মিলিলিটার। গেলে কি এটাকে 1000 দ্বারা ভাগ, কি দ্বারা ভাগ? 1000 দ্বারা। তাহলে সাধারণভাবে এটা যদি 250 না থেকে আমরা 200 হতে পারে, 100 হতে পারে, যেটাই থাক সেটাকে আমরা সাধারণভাবে ভি ধরলাম, স্মল ভি ধরতে পারি। কি ভি? স্মল ভি। তাহলে স্মল ভি ডিভাইডেড বাই কি 1000, এটা আমরা বসাতে পারি। তাহলে এমনিতে স্মল ভিটা হচ্ছে মিলিলিটার এককে
দ্রবণের আয়তন। তাহলে সেটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে লিটার এককে আয়তন পেয়ে যাব। তাহলে এই জন্য এখানে ভি এর পরিবর্তে স্মল ভি একক কি মিলিলিটার, আর নিচের যে 1000টা আছে ওটাকে কি উপরে নিয়ে গেছি। বোঝা গেছে কি? জি স্যার। তাহলে সিএম মোলারিটিতে ঘনমাত্রা সমান সমান ডাব্লিউএম ডাব্লিউ গ্রাম, গ্রাম এককে দ্রবের ভর গুণন 1000 ডিভাইডেড বাই এম, এম হচ্ছে দ্রবের আণবিক ভর গুণন কি স্মল ভি মিলিলিটার ইউনিটে দ্রবণের আয়তন। এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই বর্ণনাগুলোই দেয়া হলো, এগুলো তোমরা দেখে নিও। আচ্ছা এখন আসো, মনে করো এখানে দ্রবণের আয়তন হচ্ছে কি স্মল ভি মিলিলিটার, আর দ্রবণের মোল হচ্ছে কি এন মোল। তাহলে আমরা কি লিখতে পারি? ভি মিলিলিটার দ্রবণে দ্রব দ্রবীভূত আছে কি এন মোল। তাহলে অতএব 1 মিলিলিটার দ্রবণে কতটুকু থাকবে? n বাই ভি ডিভাইডেড বাই কি n বাই ভি। তাহলে আমাদের ঘনমাত্রাটা মোলারিটিতে কখন হয়? প্রতি 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণের জন্য কত মোল দ্রব দ্রবীভূত আছে সেটা বের করতে পারলেই কি ঘনমাত্রাটা আমরা মোলারিটিতে পেয়ে যাব। তাহলে 1000 মিলিলিটার দ্রবণের পাবো কি n ইন্টু 1000 ডিভাইডেড বাই কি ভি। কত আসে মান? এইভাবে আমরা কি এখানে 250 বসাতে পারি, এটা 250 বসাতে পারি, এখানে 2 বসাতে পারি। তাহলে 2 ইন্টু কি 1000 যদি হয়, n এর পরিবর্তে 2, আর এটা যদি কি 250 মিলি হয়, তাহলে 250 মিলিতে যদি কি 2 মোল সলিউট দ্রব দ্রবীভূত থাকে, কাটাকাটি করলে কি হয় 4, তার মানে কি 8। তাহলে ঘনমাত্রা হবে কি 8 মোলারিটি এম। এম সমান সমান কি দাঁড়ায় মোল পার লিটার। এই মোলারিটি মানে কি মোল পার লিটার। পার লিটার। তাহলে 1 মোল পার লিটার ইকুয়াল কি 1 মোলারিটি। বুঝা গেছে কি? জি স্যার। ওকে, সেমি মোলার দ্রবণ কাকে বলে মনে আছে তোমাদের? 0.5 মোল দ্রবীভূত থাকলে। হ্যাঁ, 1 লিটার দ্রবণ, তাহলে দ্রবণটা হচ্ছে কত 1 লিটার। 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণটাকে কি বলে? সেমি মোলার দ্রবণ। যদি 0.5 না থেকে 0.1 মোল দ্রবীভূত থাকে ডেসিমোলার। সেমি মানে কি বলতো? অর্ধেক, হাফ। হাফ। আর ডেসি মানে কি? সো 1/10। 1/10, দশমাংশ। আর এটা কি অর্ধাংশ। সেমি মানে অর্ধাংশ। যদি 0.01 মোল দ্রবীভূত থাকে কি হবে? সো 1/100। তার মানে কি এটাকে বলা হয় সেন্টি। কি বলা হয়? সেন্টি মানে শতাংশ। সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি কি শতক, তাহলে সেন্টিটা হচ্ছে শতাংশ। ডেসিমেল বলা হয় না? ডেসিমেল মানে কি দশমিক, 10 ভাগের 1 ভাগ। ওকে, আচ্ছা এগুলা জানো তোমরা। আচ্ছা, নরমাল দ্রবণ একটা বিষয় আছে। নরমাল দ্রবণ নাম শুনছো কখনো?
না স্যার। আচ্ছা, নরমাল দ্রবণ জানার আগে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, তুল্য ভর বিষয়টা, রাসায়নিক তুল্য ভর যেটা। তুল্য ভর শব্দ দ্বারা কি বোঝাচ্ছে মনে আছে? দেখো তো চিন্তা করে। মানে তুলনামূলক ভর। তুলনামূলক ভর, তাহলে কার সাথে তুলনা করব? আমরা স্বাভাবিক ভরের সাথে। স্বাভাবিক ভর না, কোন একটা মৌলের ভরের সাথে। 1 গ্রাম হাইড্রোজেনের সাথে তুলনা করব। কার সাথে? 1 গ্রাম হাইড্রোজেনের সাথে তুলনা করব। তুলনা করে যে ভরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি তুল্য ভর। বিষয়টা এরকম, মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি হয়? পানি হয় না? তাহলে এখানে দেখা যায় যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 16 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 18 গ্রাম পানি উৎপন্ন হয়, তাই না? এখন তুলনা করব কি, যে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে? 8 গ্রাম। তাহলে ওই 8 গ্রাম এটা হচ্ছে কি? 8 গ্রামটা হচ্ছে অক্সিজেনের তুল্য ভর। এটা কি বোঝা গেছে? তাহলে 1 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি উৎপন্ন হবে? 2 গ্রাম হাইড্রোজেন থেকে পানি উৎপন্ন হয় 18 গ্রাম। 1 গ্রাম থেকে কত গ্রাম তৈরি হবে? 9 গ্রাম। তাহলে পানির তুল্য ভর হচ্ছে কি? 9। এটা কি বোঝা গেছে? হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়। এটার সামনে আমরা কি 2 দিতে পারি। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিন হচ্ছে 35.5, 2 গুণ করলে 71, আর এটা হচ্ছে 36.5 এর আণবিক ভর। তাহলে 2 মোলের ভর হবে 73। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিনের তুল্য ভর কত? 35.5। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর কত? 36.5। বোঝা গেছে? আচ্ছা, এখন বলো তো জিঙ্ক আর ক্লোরিন যদি বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে জিঙ্কের দেখা যাচ্ছে পারমাণবিক ভর 65.3। তাহলে 65.3 গ্রাম জিঙ্ক 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, আর এটা তৈরি হবে কত? 71 আর 65, 70, 30, 35, 36, তাহলে 136.3 এরকম হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলো তো জিঙ্কের তুল্য ভর কত? হাইড্রোজেন নাই, তাই না? তাহলে হাইড্রোজেন নাই, এখন পরোক্ষভাবে ক্লোরিনের তুল্য ভর 1 মোল 1 গ্রাম হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট অফ কত? 35.5 গ্রাম কি ক্লোরিন না? ইকুইভ্যালেন্ট অফ কি 8 গ্রাম অক্সিজেন না? 8 গ্রাম অক্সিজেন না? তাহলে এখন যেখানে হাইড্রোজেন নাই সেখানে আমরা ক্লোরিন ব্যবহার করব অথবা অক্সিজেন ব্যবহার করব, যা বা হাইড্রোজেনের সাপেক্ষে কোনো একটা মৌলের তুল্য ভর বের করছি, সেই মৌলের তুল্য ভরের সাপেক্ষে অন্য মৌলের তুল্য ভরও বের করা যাবে। তাহলে আমরা কি বলতে পারি? 65.3 গ্রাম জিঙ্ক 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। তাহলে ক্লোরিনের সাপেক্ষে যদি তুল্য ভর বের করি, কত গ্রাম ক্লোরিনের জন্য বের করব? 35.5। গুড। তাহলে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 65.3 গ্রাম জিঙ্কের সাথে, অতএব 35.5 গ্রাম ক্লোরিন কত গ্রাম জিঙ্কের সাথে বিক্রিয়া করে? বের করা যাবে না? 32.65 গ্রাম। তাহলে এটাই হচ্ছে জিঙ্কের কি তুল্য ভর। বোঝা গেছে কি?
জি আচ্ছা স্যার। স্যার তাহলে এটা হচ্ছে একটা পরমাণু অনুযায়ী তো মানে হাইড্রোজেন না থাকলে প্রথম ভরটা দ্বারাই তো করা হচ্ছে না। আমরা আসবো ওটাতে একটা সরল নিয়মে চলে আসবো। আমি বিষয়টা হচ্ছে কি ডিটেলস একটু জানাচ্ছি। আচ্ছা, তুল্য ভরটাকে আমরা এইভাবে বের করতে পারি। যদি মৌল হয় তাহলে মৌলের পারমাণবিক ভর ভাগ কি তার যোজনী, এটা দ্বারা ভাগ করলেই তুল্য ভর পাওয়া যাবে। মৌলের পারমাণবিক ভর ভাগ কি তার যোজনী। এখন একটা বিষয়, অনেক মৌলের যোজনী একাধিক আছে, যেমন আয়রন, ফেরাস, ফেরিক। তাহলে আয়রনের এমনি তুল্য ভর বের করতে গেলে কি করব? যে আয়রনের তুল্য ভর কত, কত দ্বারা ভাগ করব? এখন আয়রনের সাথে সাধারণ অবস্থায় যদি হাইড্রোজেন বিক্রিয়া করতো কি হইতো? আয়রন হাইড্রোজেনের সাপেক্ষে করতাম। আয়রন হাইড্রাইড এরকম হয় না? এরকম তো হইতো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 55.5 গ্রাম, 8.5 গ্রাম আয়রন বিক্রিয়া করে 2 গ্রামের সাথে, তাই না? তাহলে 1 গ্রামের সাথে কত গ্রাম হবে? তাহলে এটার অর্ধেক। তার মানে এখানে কি আয়রনের যোজনী বসাবো আমরা 2। হাইড্রোজেনের সাথে আয়রন তার 2 যোজী ব্যবহার করে। কয় যোজী ব্যবহার করে? 2 যোজী। 3 যোজী কিন্তু ব্যবহার করে না। তাহলে এটা জানতে হবে আবার। তাহলে 8.5 ডিভাইডেড বাই কি 2। তাহলে অর্ধেক করলে যা হয়, তাহলে সাধারণত এটা 56 নিলে এটা কি 28 হয়। 28-এর থেকে একটু কম হয়, প্রায় 28। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন যৌগ হলো বা যৌগ মূলক হলো সালফেট। সালফেটের তুল্য ভর কত হবে বলো তো? তাহলে এর ভর সাধারণত আয়নের ক্ষেত্রে কি তার আণবিক আয়নটার ভর এম ধরতে পারি বা এও ধরতে পারি, ডিভাইডেড বাই ওই এন। তাহলে এটার ভর হচ্ছে 96/2। যোজনী কত? 2 না? কত? 48। জি স্যার। বোঝা গেছে কি? দেখা যায় যে এই সালফেট যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হতো তাহলে একটা সালফেট 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তাই না? তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 96 গ্রাম কি হয় সালফেট যুক্ত হয়ে সালফারিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এটা যদি 96 গ্রাম হয় তাহলে 1 গ্রামের জন্য 48। বুঝা গেছে? আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় নাইট্রেটের তুল্য ভর কত হবে? স্যার 62। 362, ওই 62 হবে, কারণ এখানে যোজনী কত? 1 না? তা আমার মনে হয় এটা জি তুল্য ভর বিষয়টা বোঝা গেছে। এখন যৌগের ক্ষেত্রে আমরা তুল্য ভর কিভাবে বের করব? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম এর তুল্য ভর কত হবে? তাহলে এটার 1 মোল তৈরিতে দেখো হাইড্রোজেন লাগছে 1 গ্রাম। 40 গ্রামের মধ্যে হাইড্রোজেন লাগছে কয় গ্রাম? 1 গ্রাম। তাহলে এটার তুল্য ভর হচ্ছে 40। তাহলে যৌগের ক্ষেত্রে তুল্য ভরটা হচ্ছে ওই m ডিভাইডেড বাই n। এখানে nটা হচ্ছে ধনাত্মক আয়নের চার্জ সংখ্যা, অথবা ঋণাত্মক যে আয়নটা আছে তার চার্জ সংখ্যা। তাহলে ধনাত্মক আয়ন হচ্ছে কি +1, এটা দ্বারা ভাগ করতে পারি, তাহলে 40/1। অথবা ঋণাত্মক আয়ন, মনে করো তোমাদের যদি বলা হয় সালফুরিক অ্যাসিডের তুল্য ভর কত, কত হবে? 98। এখানে দেখা যাচ্ছে ধনাত্মক আয়ন হাইড্রোজেন 2টা আছে, 2 দ্বারা ভাগ। 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 96 গ্রাম সালফুরিক অ্যাসিড, 96 গ্রাম সালফেট যুক্ত হয়ে 98 গ্রাম কি সালফুরিক অ্যাসিড তৈরি হয়। তার মানে 98, 2 গ্রাম থেকে তৈরি হয় 98 গ্রাম। 1 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম তৈরি হবে? কত হবে? 49। দেখি বোঝা গেছে?
আচ্ছা, স্যার একবার বলবেন? হ্যাঁ, অন্য একটা যৌগ বলি। মনে করো কপার সালফেট, এর তুল্যভর কত হবে? কপার 63.5, কপার হচ্ছে 63.5, মুখস্থ করবা। আর সালফেট 96, তাহলে এটা কত? 4 বাদ দিলে 159.5, 159.5। তাহলে এটার কি 1 মোলের ভর, এটা এম ডিভাইডেড বাই কি ধনাত্মক চার সংখ্যা কত আছে? +2 না? এটাকে 2 দ্বারা ভাগ করো। এটা কি 2 দ্বারা ভাগ, ধনাত্মক আয়নের চার সংখ্যা অথবা কি ঋণাত্মক আয়নের চার সংখ্যা দ্বারা ভাগ। তাহলে কত হবে? 79.75। 79.75। 79 না? 79। ওকে, 79। আচ্ছা, এটা কি বোঝা গেছে তোমাদের? তাহলে এভাবে আমরা তুল্য ভর বের করতে পারি। এখন নরমাল দ্রবণটা বুঝাই, ওই একই রকম 1 লিটার দ্রবণে যদি 1 গ্রাম তুল্য ভর, গ্রামে প্রকাশিত তুল্য ভর, গ্রাম তুল্য ভর মানে কি, তুল্য ভরকে যখন গ্রামে প্রকাশ করব, এই গ্রাম তুল্য ভরটাই হচ্ছে কি 1 গ্রাম তুল্য ভর। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্য ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত? 40 গ্রাম। 40। তুল্য একক নাই, তুল্য ভরের কোনো একক নাই, আণবিক ভরের মতো। তাহলে এর তুল্য ভর হচ্ছে 40। 40টাকে যখন গ্রামে প্রকাশিত করব তখন এটা হবে কি 1 গ্রাম তুল্য ভর সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান হচ্ছে 40 গ্রাম। এটা কি বোঝা গেছে? তাহলে এখানে যদি 1 লিটার দ্রবণে কোন পদার্থের 1 গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে, গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে বলা হয় নরমাল দ্রবণ। কি দ্রবণ? 1 এটা কি বোঝা গেছে সবার? স্যার সংজ্ঞাটা আরেকবার। হ্যাঁ, সংজ্ঞা তো নিচেই দেয়া আছে। কি বললাম, 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্য ভর দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে নরমাল দ্রবণ বলে। তাহলে এটা তো তোমাদের পিডিএফ ফাইলে দেয়া আছে, বইও দেয়া আছে। আর 1 গ্রাম তুল্য ভর বলতে কি বুঝো, এটার সংজ্ঞা দেখো, কোন পদার্থের যত গ্রাম 1 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, 1 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, পদার্থটা যদি মৌলিক পদার্থ হয়, মনে করো কি ক্যালসিয়াম হতে পারে, এখন দেখা যায় ক্যালসিয়ামের 40 গ্রাম 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 42 গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড গঠন করে। তাহলে ক্যালসিয়ামের 1 গ্রাম তুল্য ভর সমান কত গ্রাম বলো তো? 20 গ্রাম। 20 গ্রাম ক্যালসিয়াম মানে 1 গ্রাম তুল্য ভর ক্যালসিয়াম। বুঝা গেছে কি? আবার বলছে কোন পদার্থে যত গ্রাম দ্বারা 1 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। বিষয়টা এরকম, মনে করো সালফিউরিক অ্যাসিড, এর সাথে আয়রনের বিক্রিয়া, কি তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস। তো এখন দেখা যাচ্ছে এটার 56 গ্রাম ধরি আমরা, আণবিক পারমাণবিক ভরটা 56 গ্রাম দ্বারা এটা কি 2 গ্রাম হাইড্রোজেন কি হয়? 1 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা, এই যে কোন পদার্থে যত গ্রাম দ্বারা 1 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত, তাহলে 56 গ্রাম আয়রন দ্বারা 2 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে যৌগ থেকে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে এটা লাগবে কত? 28 গ্রাম। তাহলে আয়রনের তুল্য ভর হচ্ছে কি 28। বুঝা গেছে কি? তাহলে 1 গ্রাম হাইড্রোজেন থেকে কোন পদার্থের যত গ্রাম উৎপন্ন হয়, সংজ্ঞাগুলো কি সবগুলো বিষয় একসাথে। তাহলে মনে করো 2 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম কি সালফার বিক্রিয়া করে কি হয় 34 গ্রাম H2S গঠন করে। তাহলে H2S এর তুল্য ভর কত হবে? 17 গ্রাম।
17 গ্রাম, কারণ 2 গ্রাম থেকে তৈরি হচ্ছে কি 34 গ্রাম, 1 গ্রাম থেকে তৈরি হবে 17 গ্রাম। ক্লিয়ার কি বিষয়টা? জি স্যার। তাহলে এভাবে এই মানে যে কোনো একটা সংজ্ঞা আমরা দিতে পারি। তাহলে বিভিন্ন ক্ষেত্রে সব একটা সংজ্ঞা দ্বারাই দেওয়া সম্ভব হয় না, এই জন্য কি সবগুলো এখানে অ্যাড করা আছে। তাকে ওই পদার্থের 1 গ্রাম তুল্য ভর বলে। গ্রাম তুল্য ভর অর্থ হচ্ছে গ্রামে প্রকাশিত তুল্য ভর। হাইড্রোজেনের 1 গ্রামের সাথে তুলনা করে কোনো মৌল বা যৌগ বা আয়নের 1 গ্রাম তুল্য ভর নির্ণয় করা হয়। তাহলে কোনো পদার্থ বা আয়নের 1 গ্রাম তুল্য ভর সমান সমান A ডিভাইডেড বাই N। এখানে A যৌগের বা মৌলের বা আয়নের আণবিক ভর বা পারমাণবিক ভর, আর N হচ্ছে বিক্রিয়ায় হাইড্রোজেন যতটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। যদি বিক্রিয়া হয়, জারণ বিজারণ বিক্রিয়া হয়, তাহলে হাইড্রোজেন যতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটা তার কি, সেটাই হচ্ছে এখানে N। তাহলে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগও করতে পারে, আবার কি গ্রহণও করতে পারে। অথবা এখানে মূল বিষয় হচ্ছে ওই মৌলের যোজনী হতে পারে, যৌগে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যাটা হতে পারে। তাহলে ওগুলো না দিয়ে সবগুলো মিলে সাধারণ একটা বিষয় দেখা যাচ্ছে বিক্রিয়ায় হাইড্রোজেন যতটি ইলেকট্রন কি ত্যাগ বা গ্রহণ করে। যেমন পানির 1 গ্রাম তুল্য ভর সমান সমান 18/2। তাহলে পানি তৈরির সময় হাইড্রোজেন কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ধরো জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে পানির হাইড্রোজেনের জারণ সংখ্যা কি +2, তার মানে 2টা হাইড্রোজেন মিলে 2টা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, এরকম না? ওকে, জি স্যার। সালফেট আয়নের এগুলা উদাহরণ দেয়া আছে তোমাদের। এখন আরেকটা বিষয় হচ্ছে নরমাল মোলার দ্রবণ আর নরমাল দ্রবণের যে উদাহরণগুলো আছে, দু একটা ম্যাথ করো। মনে করো এখানে 250 মিলিলিটার দ্রবণে 250 মিলিলিটার দ্রবণে 1 গ্রাম তুল্য পরিমাণ কি আছে, 1 গ্রাম তুল্য ভর ধরো সালফ্রিক অ্যাসিড দ্রবীভূত আছে। আচ্ছা, তার মানে কত গ্রাম সালফ্রিক অ্যাসিড দ্রবীভূত আছে বলো তো? সালফ্রিক অ্যাসিডের তুল্য ভর কত? 98, না, 49, তাহলে এখানে 96 আছে। 49। এখানে কি হবে, সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর কত, 98 ভাগ, এখানে ধনাত্মক আয়নের চার সংখ্যা বা ঋণাত্মক আয়নের চার সংখ্যা কত, 2। 2 দ্বারা ভাগ, তাহলে 49। তার মানে এখানে 1 গ্রাম তুল্য ভর মানে কি 1 গ্রাম পদার্থ না, গ্রাম তুল্য ভর মানে গ্রামে প্রকাশিত তুল্য ভর, অনেক সময় ভুল হতে পারে। তাহলে 49 গ্রাম, 49টা হচ্ছে এর তুল্য ভর। এটাকে আমরা যদি গ্রামে প্রকাশিত করি তাহলে 49 গ্রাম পাওয়া যায়। তাহলে এই তুল্য ভরকে গ্রামে প্রকাশিত করে যে ভরটা পাওয়া যাবে, এরকম পদার্থ পরিমাপ করেই মনে করে এখানে যোগ করা আছে, তাহলে 49 গ্রাম। আচ্ছা বলো, তাহলে এই দ্রবণের নরমালিটি কত? নরমাল দ্রবণে যত গ্রাম তুল্য ভর পদার্থ দ্রবীভূত থাকে তাকে নরমালিটি বলা হয়, মোলারিটির মতো। 49 হয়নি, নরমালিটি বের করতে হবে কতটুক দ্রবণের জন্য, 1 লিটার। 1 লিটার। আর এটা কতটুকুর মধ্যে আছে, 0.25 লিটার। 0.25 লিটার। তাহলে এটাকে 1 লিটারের জন্য বের করো। তাহলে 250 মিলিতে আছে 49 গ্রাম, তাহলে 1000, 1 লিটার মানে কি 1000 মিলিতে কতটুকু, তাহলে 1000 মিলিতে কি থাকবে 49 গুণন 1000 ভাগ কি 250, 196। তাহলে কি আসতেছে 196। তাহলে 196 গ্রাম কিন্তু থাকবে। 196 গ্রাম সমান সমান কত গ্রাম তুল্য ভর বলো তো? 250 মিলিতে আছে 1 গ্রাম তুল্য ভর, তাহলে 1000-এ থাকবে কি 4 না? 4 গ্রাম তুল্য। তাহলে 1 লিটার দ্রবণে যদি
4 গ্রাম তুল্য ভর 4 গ্রাম, এখানে গ্রাম দেওয়ার দরকার নেই, এটা ভাষায় লিখবা। গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে, তাহলে তার নরমালিটি কত? 4 নরমালিটি 4। এটা কি বুঝছো? জি স্যার জি স্যার, আরো কয়েকটা একটু বলেন। হ্যাঁ, clear হবে। ধরো 100 মিলি দ্রবণে, আচ্ছা 10 গ্রাম HCl দ্রবীভূত আছে। এখন তোমাদেরকে বলতে হবে এর নরমালিটি কত। তাহলে ক্যালকুলেশন করতে হবে, তাই না? আগে এটাকে গ্রাম তুল্য ভরে কনভার্ট করো। এটাকে কি করতে হবে? গ্রাম তুল্য ভরে স্যার 182.5 182.5 এটা কি গ্রাম HCl এটা হবে, দ্রবীভূত থাকবে, তাই না? ওটাতে আমি পরে আসতেছি। আগে এটাকে গ্রাম তুল্য ভরে কনভার্ট করতে গেলে কি 10 ভাগ কি এটা তুল্য ভর কত? 1 তুল্য ভর হচ্ছে 36.5। HCl এর তুল্য ভর কত? 36.5 না? জি স্যার কত আসে? তুল্যভাবে HCl এর তুল্য ভর এর আগে পড়ছো না? HCl এর আণবিক ভর কত? 36.5। আর এখানে হাইড্রোজেন কয়টা? একটা না? 1 দ্বারা ভাগ, তাহলে কত হয়? 36.5ই হয়। তাহলে HCl এর তুল্য ভর দ্বারা এই 10 কে ভাগ করতে হবে, কত আসে? 0.273 আর স্যার 10 দিয়ে কেন ভাগ হলো? 10 দিয়ে ভাগ তো না, শোনো এখানে বিষয়টা হচ্ছে এরকম, আমাদের 36.5 গ্রাম সমান সমান হচ্ছে কি 1 গ্রাম তুল্য ভর HCl না? আচ্ছা, তাহলে 1 গ্রাম HCl সমান কি হবে? 1 ভাগ কত? 36.5 না? তাহলে 10 গ্রাম HCl সমান কত হবে? তাহলে 10 ভাগ 36.5 হবে না? আমরা এই গ্রামটাকে কিসে কনভার্ট করব? গ্রাম তুল্য ভরে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? গ্রাম তুল্য ভরে 10 কে যদি 36.5 দ্বারা ভাগ করি কি গ্রাম তুল্য ভর হবে? কত আসে? একটু ফাস্ট করো। 0.27397। 27 জি স্যার। 397। আচ্ছা 39 দিলাম, এত কি গ্রাম তুল্য ভর। বোঝা গেছে কি? তাহলে এখানে দেখো 100 মিলিলিটার দ্রবণে, 100 মিলিলিটার দ্রবণে HCl দ্রবীভূত আছে, HCl দ্রবীভূত আছে যে 0.2739 গ্রাম তুল্য ভর। তাহলে 1000 মিলির জন্য বের করতে হবে। তাহলে 1000 মিলির জন্য কি হবে? এটাকে 10 দ্বারা গুণ না, তার মানে কি 0.2739 গুণন কি 1000 ভাগ 100 মানে কি 10 দ্বারা গুণ, তাহলে কত আসবে? 2.739 গ্রাম তুল্য ভর। এটা কি বুঝছো তোমরা? তাহলে এই দ্রবণের নরমালিটি কত? 1000 মিলি দ্রবণে যত গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নরমালিটি বলে। এটা বোঝা গেছে তোমাদের না বুঝো না? এখনো ক্লিয়ার না? আচ্ছা, এই মিটিংটা প্রায় শেষ, এটা ক্যান্সেল করে দিচ্ছি, আরেকটা মিটিং দিচ্ছি।
যে ভি মিলিলিটার দ্রবণে এক্স গ্রাম তুল্য ভর দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে 1000 মিলি দ্রবণে আমাদের কি থাকবে বলতো? এক্স গুণন কি x গুণন 1000 ভাগ ভি মিলিলিটার না? এইটাই কি নরমালিটি নির্ণয়ের একটা সূত্র, সমান সমান কি সি, ঘনমাত্রা হচ্ছে সি, যেটাকে আমরা কি নরমালিটি এককে বের করব। তাহলে এখানে এক্স কি পদার্থের গ্রাম তুল্য ভর, কত গ্রাম তুল্য ভর এখানে দ্রবীভূত থাকতেছে সেটাই হচ্ছে কি এক্স। আর এক্সটা আমরা নির্ণয় করতে পারি কিভাবে? পদার্থের ভর কি গ্রাম তুল্য ভর বের করে, তাহলে গ্রাম তুল্য ভর দ্বারা ভাগ করি, তাই না? এই গ্রাম তুল্য ভরটাকে আমরা ধরি কি তুল্য ভর, এম টি দিচ্ছি, এটা কি এম ই দিচ্ছি, তুল্য ভর ইকুইভ্যালেন্ট মাস। তাহলে এম ই দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো? পদার্থের গ্রাম তুল্য ভর এক্স পাবো না? এখানে কিন্তু এমটা আণবিক ভর না, এমটা পদার্থের কি তুল্য ভর, আণবিক ভর নয়। তাহলে সিএন সমান আমরা কি লিখতে পারি? এক্স এর পরিবর্তে লিখতে পারি ডাব্লিউ গ্রাম গুণন কি 1000 ডিভাইডেড বাই এম ই। এমটা কি পদার্থের গ্রামে প্রকাশিত তুল্য ভর গুণন কি ভি মিলিলিটার। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে যে কোনো ম্যাথ করতে পারবো। সমীকরণ লিখে রাখো, সমীকরণ লিখে রাখো। এখানে এক্সটা কি গ্রামে প্রকাশিত তুল্য ভর, আর ডাব্লিউ গ্রাম ডিভাইডেড বাই এম ই এটা হচ্ছে গ্রামে প্রকাশিত তুল্য ভর। এক্সটা আরেকভাবে নির্ণয় করা যায়, পদার্থের ভরকে তার কি যোজনী দ্বারা ভাগ করে পাওয়া যায়, যায় না? আণবিক ভর বা পারমাণবিক ভরকে তার যোজনী বা যতটা ইলেকট্রন আদান প্রদান হয় হাইড্রোজেনের সাথে সেই সংখ্যাটা দ্বারা ভাগ করে তুল্য ভর বের করা যায়। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ হচ্ছে এখানে দেখো যে 5 গ্রাম মনে করো কি আছে কপার সালফেট আছে, 5 গ্রাম কপার সালফেট দ্রবীভূত আছে কতটুক দ্রবণে? 200 মিলি দ্রবণে। তাহলে এর নরমালিটি কত হবে? তাহলে নরমালিটি এরকম ভর যদি দেয়া থাকে আর আয়তন দেয়া থাকে, নরমালিটি নির্ণয়ের সূত্র হচ্ছে সিএন সমান কি ডাব্লিউ গ্রাম, গ্রামে প্রকাশিত পদার্থের ভর গুণন কি 1000 ডিভাইডেড বাই কি, যদি আয়তনটা মিলিলিটার এককে থাকে তখন 1000 থাকবে, না হলে কিন্তু থাকবে না। ভি হচ্ছে কি মিলিলিটারে প্রকাশিত দ্রবণের আয়তন ডিভাইডেড বাই কি এমই। আচ্ছা, কপার সালফেটের গ্রাম তুল্য ভর গ্রাম তুল্য ভর কত? একটু আগে বের করছিলাম কপার 63.5 আর সালফেট হচ্ছে কি 96, তাহলে 159.5। 159.5 কে কি করতে হয়? 79.75, 79.75 এটা দ্বারা ভাগ করতে। এমইটা হচ্ছে এখানে কি এটা গ্রামে প্রকাশিত তুল্য ভর, তাহলে 79.75 এটা হবে। ক্যালকুলেশন করলে যা মান হবে সেটাই হচ্ছে দ্রবণের নরমালিটি। 10 কত আসে? 10 না, ভুল করছো। 200 দ্বারা 1000 কে ভাগ করলে কি হয়? 5। 25 ভাগ 79.75 কত হয়? 0.313. 0.313। আচ্ছা, তাও কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই মানটা কি পড়ছে? এত নরমালিটি
এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? তাহলে নরমালিটি বের করতে পারবে না? জি স্যার। আচ্ছা, যদি বলা হয়তো এই দ্রবণের মোলারিটি কত, কত মোলারিটি দ্রবণ এটা, তখন সূত্র হইতো কি? সিএম সমান সমান কি? ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই কি? এটা এম গুণন কি? ওই ভি। এখানে এমটা কি? আণবিক ভর। মোলার দ্রবণের ক্ষেত্রে এটা আণবিক ভর, মোলারিটি এর ক্ষেত্রে। তাহলে 5 ইন্টু কি? 1000 ডিভাইডেড বাই এটা হচ্ছে কত? 159.5 গুণন কত? 200। কত আসে এটা? 0.1567 1567 মোলারিটি। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা আর নরমালিটি ঘনমাত্রা এখানে সেম না। মোলারিটির থেকে নরমালিটি এখানে দ্বিগুণ না? জি স্যার। আচ্ছা, আবার দেখো, যদি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ হইতো, ধরো 400 মিলি দ্রবণ, আর এখানে মনে করো 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এর নরমালিটিতে ঘনমাত্রা কি হবে? একবারে সূত্র লিখতেছি না, 20 গুণন 1000 ডিভাইডেড বাই কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভরটা কত? 40। 40। আর গুণন কি? 400। কত আসে? 1.25। 1.25 নরমালিটি আসতেছে। আচ্ছা, মোলারিটিতে ঘনমাত্রা কত আসতেছে? তাহলে 20 গুণন কত? ওই 1000। এর আণবিক ভর আর তুল্য ভর একই, তাহলে 40 গুণন কি? 400। তার মানে কি আসবে? 1.25 মোলারিটি। তাহলে যে দ্রবণের তুল্য ভর আর আণবিক ভর দুইটাই সমান, ওই দ্রবণের নরমালিটি আর মোলারিটি কেন সেম হলো? মোলারিটি কি হলো? ও জি স্যার, বুঝছি। এর ক্ষেত্রে কি আণবিক ভর আর তুল্য ভর কি একই না? জি স্যার। তাহলে এই আণবিক ভর আর তুল্য ভর যদি সমান হয়, সেক্ষেত্রে নরমালিটি আর মোলারিটি একই হয়। নরমালিটি মোলারিটি একই হয়। এরকম পদার্থগুলো হচ্ছে যেমন HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি পদার্থের, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি পদার্থের ক্ষেত্রে, আচ্ছা, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি পদার্থের ক্ষেত্রে কি হবে? নরমালিটি আর মোলারিটি একই হবে। বোঝা গেছে কি? ওকে। আরেকটা দ্রবণ আমরা শিখবো, সেটা হচ্ছে মোলাল দ্রবণ। কি দ্রবণ? এটা তোমাদের ফার্স্ট শিখতেছো, তাই না? মোলাল দ্রবণ কাকে বলবো? মোলাল দ্রবণ কাকে বলবো? এক কেজি দ্রাবকে দ্রব্য দ্রবীভূত থাকে। এর আগে মোলার দ্রবণে ছিল 1 লিটার দ্রবণে, এটা ছিল 1 লিটার দ্রবণের জন্য প্রযোজ্য মোলার দ্রবণ। আর মোলাল দ্রবণটা হচ্ছে 1 কেজি দ্রাবকে যত মোল, যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে 1 কেজি দ্রাবকে, দ্রবণে না কিন্তু, দ্রাবকের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণটাকে বলা হয় মোলাল দ্রবণ। এটা কি বুঝছো? আচ্ছা, মনে করো আমরা
আচ্ছা 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আচ্ছা 220 গ্রাম দ্রবণ তৈরি করছে, 220 গ্রাম দ্রবণ তৈরি করছে। তাহলে এর ক্ষেত্রে মোলালিটি, এর ঘনমাত্রাটা বের হবে কি দিয়ে? মোলালিটি। মোলালিটি কাকে বলে? মোলাল দ্রবণের ঘনমাত্রার একক হচ্ছে মোলালিটি। 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। তাহলে এখানে আমরা কিভাবে বের করব যে এই দ্রবণে মোলালিটি কত হবে? তাহলে এখানে 220 গ্রাম দ্রবণ, তাহলে দ্রাবক কতটুকু আছে বলতো? দ্রাবক হচ্ছে 215। 215 গ্রাম। তাহলে 215 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্যটা আমরা কি মোলে কনভার্ট করে নেব, যত মোল দ্রব্য আছে। তাহলে 5 গ্রাম দ্রব্যকে কি যদি কি 5/40 করি কি হবে? এটার কি মোল, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড না? এটা কি বুঝছো তোমরা? তাহলে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 5/40 মোল দ্রব্য। তাহলে 1 গ্রাম দ্রাবকে, এটা 1 গ্রাম দ্রাবকে কতটুকু থাকবে? আর কি 1000 গ্রাম দ্রাবকে কতটুকু? তাহলে 1000 গ্রাম দ্রাবকে কতটুকু থাকবে? তাহলে 215, এটাকে কি হবে? 5/40 গুণন কি 215, আর উপরে কি হবে 1000 না? সমান সমান কত হয় হিসাব করো তো? 215 কি হবে? 581। তখন কি বললে জানি?